माताओं दीदियों को बच्चियों को टिकट लेना नहीं पड़ेगा, आपकी यात्रा। বিজেপি ক্ষমতায় এলে মহিলা এবং শিশুদের ট্রেন যাত্রায় লাগবে না টিকিট। মেচেদার জনসভায় ঘোষণা অমিত শাহর। সব শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন অমিত শাহ। বিরাট উচ্ছ্বাস, সবাই চাইছে পরিবর্তন তো হবে মনে হচ্ছে। প্রথম দফার শেষ প্রচারে বাংলায় মিঠুন ঝড়। 3 জেলায় মহাগুরুর রোড শোয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মিঠুনের প্রচার সঙ্গী রিপাবলিক বাংলা। ভোট প্রচারে পাথর প্রতিমায় তৃণমূল সুপ্রিমো সিএ এনআরসি হতে দেব না, অন্যায় করলে থাপ্পড় দেবেন, মুখ ফিরিয়ে নেবেন না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া রং দেখে ভয় পান দিদি। প্রথম দফার শেষ দিনে ঝোড়ো প্রচারে যোগী আদিত্যনাথ। গেরুয়া রং দেখে ভয় পাচ্ছেন তিনি, বাংলায় পরিবর্তন আসন্ন বললেন যোগী আদিত্যনাথ। অবৈধ খনন নিয়ে তোপ রাজনাথ সিং এর। পুরুলিয়ার জয়পুরে প্রচারে রাজনাথ। পুরুলিয়ায় জলকষ্টিনী মমতাকে কাঠগড়ায় তুললেন, অবৈধ খনন নিয়ে তোপ দাগলেন। বহিরাগত প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী। সরকারে বিজেপি এলে দল দেখে নয়, সকলেই পাবেন একই সুবিধা। মেদিনীপুরে প্রার্থী জুন মালিয়ার সামনেই বচসা তৃণমূলের দুই গোষ্ঠী। তৃণমূল নেত্রী সভাস্থল ছাড়ার পরই তর্কাতর্কি, দেখে নেওয়ার হুমকি একে অপরকে। দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মৃতের পরিজনদের সঙ্গে সাক্ষাৎ বিজেপি রাজ্য নেতৃত্বের। মিছিল করে দেহ সৎকার। মাঝার মাত্র একদিন ভোটের লাইনে দাঁড়াতে প্রস্তুত বাংলা। রাজ্যে প্রতিটি কেন্দ্রে রিপাবলিক বাংলা। কোন কেন্দ্রে কি ঘটছে চড়ছে রাজনৈতিক উত্তেজনা। 100% ইলেকশন নিউজ দেখুন শুধুমাত্র রিপাবলিক বাংলায়। নমস্কার, আমি সৌমেন। শুরু করছি 294। আপনারা জানেন যে 294 এই মুহূর্তে 1 নম্বর হিট নিউজ শো, কারণ নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আপডেট নিয়ে আমরা রাত 9টায় শুরু করে থাকি 294। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে। খড়গপুর আইআইটি চত্বরের 1 কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ছবি থেকেই স্পষ্ট, 1 কিলোমিটার এলাকা জুড়ে আগুন। এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। আজ সন্ধ্যায় আগুন লেগেছে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুর আইআইটি চত্বরের 1 কিলোমিটার এলাকার মধ্যে। কার্যত দাবানলের রূপ নিয়েছে। খড়গপুর দমকলের 2টি ইঞ্জিন এবং এয়ারফোর্সের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এয়ারফোর্সকে সাধারণত ডাকা হয় না, তখনই ডাকা হয় যখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে। এক্ষেত্রে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে, সেই সঙ্গে এয়ারফোর্সকে ডাকা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে এমনটা আশঙ্কা করা হচ্ছে, নাহলে এয়ারফোর্সকে কখনোই ডাকা হতো না। অর্থাৎ পরিস্থিতি যথেষ্টই ভয়াবহ, ছবিতে স্পষ্ট। এয়ারফোর্সের বিমান অবশেষে হস্তক্ষেপ করেছে আগুন নেভানোর জন্য। কার্যত দাবানলের পরিস্থিতি। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছিল, সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। বায়ুসেনার একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আইআইটি কর্তৃপক্ষ মেদিনীপুর দমকলকেও খবর দিয়েছে। আগুন এখন দাউ দাউ করে জ্বলছে, ছবিতে স্পষ্ট। অন্তত 500 মিটার দূর থেকে এই ছবি তোলা হয়েছে। আগুনের লেলিহান শিখা এবং প্রবল উত্তাপের কারণে সামনাসামনি যেতে পারছেন না সাংবাদিকরা। খড়গপুর আইআইটি চত্বরে 1 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়, কিন্তু এই আগুনের ভয়াবহতা পরিব্যাপ্তি দেখে দমকল আধিকারিকরা মনে করছেন এটা আর 5টা সাধারণভাবে আগুন লাগার মতো নয়। নিশ্চয়ই এর পিছনে এমন কিছু কারণ রয়েছে যে কারণে পরিস্থিতি দাবানলের আকার নিয়েছে। এখন এই আগুন কতটা ছড়িয়েছে, আগুনের ও প্রান্তে কি আছে, কি পরিস্থিতি বোঝা যাচ্ছে না। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৈকত, কি পরিস্থিতি? প্রায় দাবানলের মতো অবস্থা। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছে। পুরোপুরি দাবানলের রূপ নিয়েছে। একটা শুকনো জঙ্গলি এলাকা ওটা, কিন্তু এটা বড় ব্যাপার হচ্ছে আইআইটি চত্বরের ভিতরে। কারণ আইআইটি খড়গপুর আইআইটি নিজস্ব চত্বর, পুরো পাঁচিল দিয়ে ঘেরা। এই পাঁচিল দিয়ে ঘেরা এলাকার ভিতরেই এবং আইআইটির নিজস্ব একটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে। সেই হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই যে বিশাল ফাঁকা জায়গা পড়ে আছে, শুকনো ঘাসে যে কোনো কারণবশত আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এবং সেটা দাবানলের রূপ নিয়েছে। খড়গপুর থেকে, দমকল থেকে 2টি ইঞ্জিন, এয়ারফোর্স থেকে 1টি ইঞ্জিন এবং মেদিনীপুর সদর থেকেও 2টি দমকলের ইঞ্জিন আনা হচ্ছে, যাতে আগুনকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সৈকতের সঙ্গে। এই মুহূর্তে খড়গপুর থেকে, পাশাপাশি আসানসোল থেকে এবং আরও কয়েকটি জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। পরিস্থিতি যথেষ্টই উদ্বিগ্ন। দমকল আধিকারিকরা নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, তবে আহত কেউ হননি, হতাহতের খবর নেই। আশপাশের বেশ কয়েকটি এলাকা জুড়ে মানুষ ছিল, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন বাড়িগুলি বা ঝুপড়িগুলি আগুনের গ্রাসে চলে গেছে কিনা তা স্পষ্ট নয়, কিন্তু দমকল আধিকারিকরা নিশ্চিত করছেন যে না, কারো মৃত্যু এখনো পর্যন্ত হয়নি। এয়ারফোর্সের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এক নম্বর হিট নিউজ শোয়ের আজকে প্রথম হিট নিউজ। যত শরণার্থী এসেছেন তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। প্রথম দফার ভোটের আগে শেষ পর্যায়ে প্রচারে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, মমতা সরকার সাধারণ মানুষের রোজগারের ব্যবস্থাই করতে পারেননি, রোজগার চাইলে একমাত্র বিজেপি রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষকে শুধু দুর্নীতি বা স্ক্যাম দিয়েছে। স্ক্যামের বদলে যদি স্কিম বা প্রকল্প চান, তবে নরেন্দ্র মোদীর বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। পুরুলিয়ার বাগমুন্ডি জনসভায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাজ্যে প্রথম দফার ভোট, তার আগে বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। রাজ্য জুড়ে এদিন প্রচারে ঝড় তুলেছে বিজেপি। অমিত শাহ তো আছেনই, এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও জঙ্গলমহলে প্রচারে ঝড় তুলেছেন মিঠুন চক্রবর্তী। অমিত শাহর 4টি সভার মধ্যে বাগমুন্ডিটি ছিল প্রথম। সেখানে তিনি বলেন, নির্বাচন হয় মানুষের উন্নতির জন্য, কিন্তু দিদি ভোট চান ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য। और दीदी अपने भतीजे का कल्याण करना चाहती हैं। आप क्या चाहते हो? भतीजे का कल्याण चाहते हो या आदिवासियों का कल्याण चाहते हो? जोर से बोलो, भतीजे का चाहते हो या आदिवासियों का चाहते हो? मित्रों, वो भतीजे के कल्याण से बाहर नहीं आएगी, हम आदिवासी का कल्याण करेंगे। অমিত শাহ বলেছেন, ক্ষমতায় এলে আদিবাসী মেয়েদের সমস্ত দায়িত্ব নেবে বিজেপি সরকার। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার নামে মিউজিয়াম হবে। আদিবাসীদের উন্নয়নের জন্য বোর্ড তৈরি করা হবে। জঙ্গলমহলে তৈরি হবে এইমস। মানুষকে আর চিকিৎসার জন্য শহরে যেতে হবে না। कि झारग्राम जंगल महल में एक बड़ा एम्स बनाने का काम करेंगे, जिससे आपको इलाज के लिए कलकत्ते नहीं जाना। हमने तय किया है कि सुवर्ण रेखा नदी पर एक बांध बनाएंगे जो रामेश्वर तक जाएगा, जिससे आपकी सुविधाएं। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের আশ্বাস দিয়েছেন, মতুয়া সহ যেসব শরণার্থীরা এদেশে এসেছেন তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। তার কথায়, অনুপ্রবেশ এ রাজ্যের সবথেকে বড় সমস্যা। বিজেপি এলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে রাজ্য থেকে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। যত শরণার্থী এসেছেন তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। প্রথম দফার ভোটের আগে শেষ পর্যায়ে প্রচারে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য, মমতা সরকার সাধারণ মানুষের রোজগারের ব্যবস্থা তো করতে পারেইনি, রোজগার চাইতে হলে শুধু বিজেপিকেই আনতে হবে। জঙ্গলমহল দিয়ে রাজ্যে ভোট যুদ্ধের সূচনা। সেই জঙ্গলমহল দিয়ে 21-এর ভোট প্রচার পর্ব শুরু করলেন মিঠুন চক্রবর্তী। শেষ বেলায় মহাগুরুর প্রচারে জঙ্গলমহলে ঝড় তুলল গেরুয়া শিবির। ব্রিগেডের মঞ্চে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন মহাগুরু। প্রথম দফা থেকেই প্রচারের ময়দানে মোদীর তারকা সেনাপতি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 4 জেলাতেই প্রচারে অংশ নেন তিনি। এদিন বাঁকুড়ার শালতোড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে অংশ নেন তিনি। পাকা দাড়ি, কালো চশমা, সাদা কুর্তা আর গেরুয়া উত্তরীয় মহাগুরুকে দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন অসংখ্য অনুরাগী। আমার খালি একটাই কথা, আমি যে জন্য এসেছি, মানুষ মানুষের মতো বাঁচতে পারে। আমি গরিবের জন্য লড়বো, তাদের হকটা ইজ্জতে পেলাম।
না, we are ready for a change now. We are ready for a change. আশীর্বাদ, আমার আশীর্বাদ ওর সাথে। বাঁকুড়ায় প্রচার পর্ব সেরে তিনি যান পুরুলিয়ার মানবাজারে। রিল লাইফের মহাতারকা জঙ্গলমহলে ভোট প্রচারে সেই দূরত্ব ঘুচিয়ে এদিন হয়ে ওঠেন আম জনতার কাছের মানুষ। তাকে এক ঝলক দেখতে ভিড় জমান অসংখ্য অনুরাগী। দেখো, আমি খালি এটাই চাই, আমি একটা কথা বারবার বলি, আমার সাথে পশ্চিমবঙ্গের মানুষের হিরো এবং ফ্যানের সম্বন্ধ নয়, আমার সাথে ওদের হৃদয়ের সম্বন্ধ, আত্মার সম্বন্ধ। পুরুলিয়ায় প্রচার সেরে তিনি রওনা দেন পশ্চিম মেদিনীপুরে। কেশিয়ারিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালান তিনি। এদিন প্রচার পর্ব থেকে ২১-এর সরকার পরিবর্তন হওয়া নিয়েও আশা প্রকাশ করেন মহাগুরু। তোমরা দেখো, এরপর কি চিফ মিনিস্টার মহাগুরু দেখা যাবে? চিফ মিনিস্টার ফাটাকেষ্ট আবার শুরু করেছি, দেখুন। চল, কি বার্তা দেবেন মানুষকে? আরে ভাই, এখন তো র্যালি করবো, বার্তা তো দিয়ে দিয়েছি, সব যা বলার। ব্যাস, কি মনে হচ্ছে ছবি দেখে, কি মনে হচ্ছে? ভেরি ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। একই সঙ্গে ঝাড়গ্রামেও মিঠুনের রোড শোতে ভিড় ছিল উপচে পড়ার মতো। মানুষের সেবাকে এই টিভিতে এইভাবে বলা যায়? তুই আমাকে মাইক ধরেছিস, কিভাবে দেখবো আপনাকে? আমি যেটা বলেছি সেদিনও বলছি, এখনো বলছি। যদি দল বড় দায়িত্ব দেয়, যদি দল বড় দায়িত্ব দেয়, আমার কোনো পলিটিক্যাল ক্যারিয়ার বানানোর কোনো ইচ্ছে নেই। তাহলে আগামী দিনে পার্টি যদি কোনদিন ভাবে, আই উইল থিংক, নট নাও। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রচারের মঞ্চ, বিপক্ষে তৃণমূল কংগ্রেস। একদা যে দলে তিনিই ছিলেন সাংসদ, প্রথম দফায় লাস্ট ল্যাপের প্রচারে সেই দলকেই নিশানা করলেন তিনি। রিল লাইফের ফাটাকেষ্ট রিয়েল লাইফেও সমান স্বাচ্ছন্দ্য। প্রথম পর্বের ভোট প্রচারে জঙ্গল মহলের মন ছুলেন তিনি। এখন দেখার, গেরুয়া ভোট বাক্সে এর প্রভাব ঠিক কতটা পড়বে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঝাড়গ্রামে শেষ বেলার প্রচারে মাস্টার স্ট্রোক দিল বিজেপি। দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো বিজেপির তারকা সেনাপতি মিঠুন চক্রবর্তীর। মহাগুরুর রোড শো ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো, সেই সঙ্গে উচ্ছ্বাস বাঁধভাঙা। ঝাড়গ্রামে গেরুয়া ঝড়, মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে উচ্ছ্বাসে মাতল গোটা এলাকা। বৃহস্পতিবার থেকে ২১-এর ভোটে প্রচার পর্ব শুরু করেছেন বিজেপির তারকা সেনাপতি। বাঁকুড়া, পুরুলিয়ার পাশাপাশি এদিন ঝাড়গ্রামে প্রচারে অংশ নেন তিনি। এদিন বিকেলে কাতারে কাতারে মানুষ জড়ো হন রিল লাইফের মহাগুরুকে দেখতে। প্রচারে নামায় এবং তার শেষ যে রোড শো, 4টি রোড শো এর মধ্যে শেষ রোড শো এই ঝাড়গ্রামেই ছিল মিঠুন চক্রবর্তীর, যেখানে তিনি মানুষের মন জয় করার চেষ্টা করেন। ভিড় দেখে বলেন যে তিনি ভীষণভাবেই কনফিডেন্ট, আর মানুষের উচ্ছ্বাস, জনতার ঢল, সেটা ছিল চোখে পড়ার মতো। গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয় এলাকা। দুপাশে অসংখ্য অনুরাগী স্লোগান দিতে থাকেন। দলের নির্দেশেই কাজ করবেন, আগামী দিনে দল বড় দায়িত্ব দিলে তা পালন করবেন। ঝাড়গ্রাম থেকে বার্তা মহাগুরু। আপনি বলেছেন মানুষের সেবা করবেন, রাজনীতি ছাড়া মানুষের সেবা কি করে হয়? আগামী দিনে আরো কোনো বড় পোস্টে আপনাকে দেখবো দাদা? মানুষের সেবাকে এই টিভিতে এইভাবে বলা যায়? তুই আমাকে মাইক ধরেছিস, কিভাবে দেখবো আপনাকে? আমি যেটা বলেছি সেদিনও বলছি, এখনো বলছি। যদি দল বড় দায়িত্ব দেয়, যদি দল বড় দায়িত্ব দেয়, আমার কোনো পলিটিক্যাল ক্যারিয়ার বানানোর কোনো ইচ্ছে নেই। তাহলে আগামী দিনে পার্টি যদি কোনদিন ভাবে, আই উইল থিংক, নট নাও। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের এই জেলায় গেরুয়া শিবিরের উত্থান। বিধানসভা ভোটে এই আসনে জয় পেতে মরিয়া গেরুয়া শিবির। শেষ মুহূর্তের প্রচারের ময়দানে মহাগুরুকে নামানো বিজেপির মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফিরলাম ব্রেকের পর। দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী, স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত তো আগেই বলেছেন। এবার প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনীতিকদের অশ্লীল মন্তব্য করলেন তৃণমূল নেত্রী, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমায় সভা করতে গিয়ে মমতা বললেন, মোদি ঢং করছেন, আমফানে একটা পয়সাও দেননি, মাছের তেলে মাছ ভেজেছেন শুধু। আমফানের মতো বড় বিপর্যয়ে কিছু ভুলচুক তো হতেই পারে। আমফানের ত্রাণের টাকা তৃণমূল নেতাকর্মীরা পকেট ভর্তি করেছেন বলে যে অভিযোগ, তা প্রকারান্তরে স্বীকার করে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে শনিবারের ভোটের আগে মমতার কথায় পরিষ্কার, নির্বাচনের ফল নিয়ে তিনি নিশ্চিন্ত নেই। বক্তৃতা দিতে দিতে হঠাৎ মেজাজ হারিয়ে তিনি বিরোধী নেতাদের শালা বলে সম্বোধন করে বসেন। আর তুমি শালা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছো। মমতার দাবি, বিজেপি আমফানের ত্রাণে একটা পয়সাও দেয়নি। 1000 কোটি টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু ও তো রাজ্যের প্রাপ্য টাকা, মানুষের করের টাকা। বরং তারা 7000 কোটি টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। কোটি কোটি টাকার প্রকল্প করে দিয়েছেন, অথচ একটা লোক যদি কারো কাছ থেকে 500 টাকা নিয়েছে, তো বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস চোর। আমফানে নাকি ওরা টাকা দিয়েছে, কোনো পয়সা দেয়নি। বিজেপির লোকেরা আমফানে আপনাদের পাশে ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ 1 লক্ষ কোটি টাকার বেশি। নরেন্দ্র মোদী একদিন ঢং করে দেখতে এলো প্লেনে করে, বলল টাকা দেবো, 1000 কোটি টাকা দিয়ে গেলাম। কার টাকা? মাছের তেলে মাছ ভাজা। আমার রাজ্য সরকারের প্রাপ্য টাকা দিয়ে বলছে ওটা আমরা দিয়ে গেলাম। 1 পয়সা দেয়নি, বাড়ির জন্য দেয়নি, রাস্তার জন্য দেয়নি, কলের জন্য দেয়নি, ক্ষতিপূরণের জন্য দেয়নি। মমতার অভিযোগ, আমফানে দেখা যায়নি বিজেপিকে, কিন্তু তিনি ছিলেন নবান্ন থেকে পাহারা দেন সবাইকে। তার দাবি, বিজেপি এলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ পরতে দেবে না, হাফ প্যান্ট পরতে হবে। বিজেপি ক্ষমতা এলে ছেলে মেয়েদের বাড়ি থেকে বার হতে দেবে না, ঘরবাড়ি কেড়ে নেবে বলেও দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী এবং মনোজ তিওয়ারির রোড শো আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই রঘুনাথপুরে রোড শোয়ের আয়োজন করা হয়, এমনই অভিযোগ তুলে জোর করেই তাদের রোড শো বন্ধ করা হয়। প্রথম দফার নির্বাচনের আগে শেষ দিনের প্রচারে জমজমাট রাজ্য রাজনীতি। বিজেপির হয়ে প্রচারে দিল্লি থেকে রাজ্যে এসেছেন একাধিক হেভিওয়েট নেতা ও মন্ত্রীরা। অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ প্রচারের ময়দানে কার্যত ঝড় তুলেছেন। প্রচারের ময়দানে নেমেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও। পিছিয়ে নেই রাজ্যের তারকা প্রার্থীরাও। এদিন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরির সমর্থনে প্রচারের ময়দানে দেখা যায় অভিনেত্রী তথা বিজেপির প্রার্থী শ্রাবন্তী এবং বিজেপি নেতা মনোজ তিওয়ারিকে। তবে প্রচারের ময়দানে শ্রাবন্তী এবং মনোজ তিওয়ারি নামতেই শুরু হয় বিতর্ক। মনোজ ও শ্রাবন্তীর রোড শো আটকে দেয় পুলিশ। অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই রঘুনাথপুরে রোড শোর আয়োজন করা হয়। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। কার্যত জোর করেই বিজেপি রোড শো আটকে দেয় পুলিশ। এরপরেই তড়ি ঘড়ি মনোজ তিওয়ারি ও শ্রাবন্তীকে কাশীপুরে নিয়ে যাওয়া হয়। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছে রঘুনাথপুর থানার আইসি সঞ্জয় চক্রবর্তী। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। শেষকৃত্য সম্পন্ন হলো মৃত দিনহাটা শহরে বিজেপি মণ্ডল সভাপতির। অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা দেয়। বৃহস্পতিবার কার্যত অঘোষিত বন্ধের চেহারা ছিল দিনহাটায়। এদিন মৃত বিজেপি কর্মীর শেষকৃত্যে এসেছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দীনেশ ত্রিবেদী, নিশীথ প্রামাণিক। কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বুধবার রণক্ষেত্র পরিস্থিতির পর বৃহস্পতিবার থমথমে গোটা শহর। তার মধ্যেই মৃতদেহ নিয়ে মিছিল করে শেষকৃত্যের উদ্দেশ্যে নিয়ে যায় বিজেপি। মৃত অমিত সরকারের বাড়িতে আসেন কৈলাস বিজয়বর্গীয়, দীনেশ ত্রিবেদী ও নিশীথ প্রামাণিক। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। পরে দিনহাটার বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূল ও উদয়ন গুহর বিরুদ্ধে তোপ দাগেন কৈলাস বিজয়বর্গীয়। नौकरशाही का राजनीतिकरण तो देखा है मैंने, पर नौकरशाही का अपराधीकरण यदि देश में कहीं देखना हो तो पश्चिम बंगाल में आपको देखने को मिलेगा। पर डर्टी पॉलिटिक्स के माध्यम से डर और भय पैदा करके जो आतंक फैलाकर चुनाव जीतना, ये टीएमसी की पुरानी परंपरा है। और दिनहाटा के जो उम्मीदवार हैं उदयन गुहा, वो तो इसके लिए फेमस है। দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত সরকারের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। তাকে খুন করা হয়েছে বলেই মনে করছে মৃতের পরিবারের সদস্যরা।
দোষীদের উপযুক্ত শাস্তি চাইছে মৃতের পরিবার তথা এলাকাবাসী। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা।